গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 10-এর বংশগতি ও কয়েকটি জিনগত রোগ, 3 নম্বর চ্যাপ্টার। তো বংশগতি ও জিনগত রোগ চ্যাপ্টারটি পড়ার সুবিধার্থে আমি এই ভিডিওগুলোকে কয়েকটি পার্টে ভাগ করেছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে। তার মধ্যে এটা প্রথম পার্ট তোমরা যেটা দেখছো। তো বংশগতি ও জিনগত রোগ চ্যাপ্টারটা শুরু করার আগে কতগুলো জিনিস আমাদের বা কতগুলি বিষয় আমাদের একটু বোঝার দরকার আছে বা জানা দরকার আছে। আমি কয়েকটা কথাকে বলে নিই। এই চ্যাপ্টারটি তোমাদের জীবনবিজ্ঞান বইয়ে যত চ্যাপ্টার আছে তার মধ্যে এমন একটা চ্যাপ্টার, বিশেষ করে জীবতে ধাপে ধাপে বোঝার একটু প্রয়োজন আছে। অর্থাৎ একটা জিনিস বাদ দিয়ে হঠাৎ করে আরেকটা পরের জিনিসটা পড়তে গিয়ে একটু বোঝার অসুবিধা হতে পারে। তো আমি চাইবো যে তোমরা ধাপে ধাপে ঠিক মতো করে বোঝার চেষ্টা করো। তো এই প্রথম পর্বে বা পার্ট 1-এ আজকের যে বিষয়গুলি আমি মেনলি পড়াবো সেগুলো এখানে লিখে দেওয়া আছে আগে থেকে। যেমন বংশগতিবিদ্যা বা জেনেটিক্স কাকে বলে বা কি, গ্রেগর জেহেন মেন্ডেল কে ছিলেন, বংশগতি বা হেরিডিটি কি, জিন কি, পরিব্যক্তি বা মিউটেশন কি, প্রকরণ বা ভেদ কি। তো চলো শুরু করা যাক আজকের বিষয়ের বা আজকে আলোচনার বিষয়টি। যদি একটু খেয়াল করি তাহলে হয়তো অনেকে এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি যে হয়তো কোনো একটা ফ্যামিলিতে একটা নতুন সন্তান জন্মগ্রহণ করেছে। তো তাকে দেখার সঙ্গে সঙ্গে ঠাকুমা বা অন্য কেউ, কোনো ব্যক্তি বা কেউ দেখার সঙ্গে সঙ্গে হয়তো বলে যে সন্তানটি বাবার মতো বা মায়ের মতো দেখতে হয়েছে, বা বাবার মতো চোখটি হয়েছে, মায়ের মতো হয়তো রংটি হয়েছে। এরকম কথাবার্তা আমরা শুনে অভ্যস্ত। বা এমনও আমরা নিজেরাও হয়তো অনেক ক্ষেত্রে আমরা খেয়াল করেছি যে আমরা হয়তো আমাদের গ্রামেই কোনো একটা পরিবারের লোকজন বা তাদের ফ্যামিলির যে সমস্ত লোকগুলো আছে, দাদু দিদা, তাদের প্রত্যেকেই একটু বেশি উচ্চতা, বেশ একটু লম্বা একটু বেশি, বা তাদের উচ্চতা বেশ একটু বেশি। তো আমরা স্বাভাবিকভাবে বলে থাকি যে ওই বংশের ছেলেপিলেরা বা ওই বংশের লোকজনেরা তাদের হাইটটা বেশ ভালো রকম, বা বেশ উচ্চতা তাদের পরিবারের প্রত্যেকেরই একটু বেশ ভালো হাইট আছে। তো এই যে বিষয়গুলো, এগুলো সম্পর্কে আমরা শুনে অভ্যস্ত বা আমরা জানি। বা আরও অনেক আমরা যারা হয়তো একটু টিভিতে খেলা বা ক্রিকেট খেলা দেখি আমরা, তারা দেখি যে আমাদের দেশ আর অন্য দেশ, তাদের যে প্লেয়ারগুলো আছে, খেলোয়াড়গুলো আছে, তাদের মধ্যে অনেক রকম পার্থক্য আমরা দেখতে পাই। যদি ধরি অস্ট্রেলিয়ার খেলোয়াড় যারা দেখি, হ্যাঁ, তো দেখবো তাদের যে চুলের রং বা তাদের গায়ের রং, সেগুলো একটা অন্যরকম ধরনের হয়। আবার যদি আমি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারগুলো দেখি, তাহলে দেখবো সেক্ষেত্রে তাদের গায়ের রংটা একটু দাবা, বা তাদের উচ্চতা একটু বেশি। হ্যাঁ, সেখানে আমরা ভারতীয় যারা তাদের দেখবো যে তাদের আমরা জানি যে হ্যাঁ এরকম এই টাইপের দেখতে হয়, তারা মোটেও অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের মতো দেখতে হয় না। তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা আগে থেকেই আমরা একটা জানি। তো নিশ্চয়ই এখানে আমাদের একটা ভাবনা চিন্তা আসতে পারে যে কেন হয়, ওই দেশের লোকগুলো সবাই এরকম দেখতে হয়, আমাদের দেশের লোকগুলো তাদের আকৃতি বা তাদের চেহারা, তাদের গায়ের রঙগুলো এরকম হয়। তো এই সমস্ত বিষয়গুলি কিছুই না, এগুলো একটা বংশগতির রিলেটেড একটা বিষয়, যেগুলো আমরা খুব ভালোভাবে এই পরবর্তী যে বিষয়গুলোকে সেগুলো তার ভালোভাবে জানবো। প্রথমত হচ্ছে যে আমরা বংশগতি, অর্থাৎ কথা দুটোকে যদি ভাঙা হয়, একটা হচ্ছে বংশ, একটা হচ্ছে গতি। তো বংশ বলতে আমরা যেটা বুঝি যে ফ্যামিলি, অর্থাৎ আমরা জানি যে একটা বংশ বা ফ্যামিলিতে সেখানে দাদু বা দিদা, তারপরে পিতামাতা, তারপর সন্তান সন্ততি বা তার পরবর্তী জেনারেশন, এইভাবে পরপর জেনারেশন, সেটাকে আমরা একটা বলি যে এটা একটা বংশ বা এটা একটা ফ্যামিলি। তো যদি উদাহরণ দিই তাহলে হয়তো একটা মানুষের একটা পরিবার, বা আমি এমনও বলতে পারি যে একটা ছাগল বা একটা গরু, তাদের একটা পরিবার, এভাবে। তো সেই পরিবারের পরপর যে পরবর্তী জেনারেশন, নেক্সট জেনারেশন, তারপর জেনারেশন, সেটা একটা ধারা বা গতির সঙ্গে তুলনা করা হয়। তো এই সমস্ত বিষয়টি চ্যাপ্টার আলোচনা হবে বা আলোচনা আমরা দেখতে পাবো, সেই জন্য চ্যাপ্টারটার নাম হচ্ছে বংশগতি। তো যাই হোক, আমরা আজকে যে বিষয়গুলো পড়বো তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে বংশগতি বিদ্যা বা জেনেটিক্স। তো প্রথমে যেটা হচ্ছে, টোটালি বংশগতি বিষয় সম্পর্কিত বিভিন্ন ধারণা
অর্থাৎ বংশগতিতে কিভাবে পরবর্তী জেনারেশনে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো পিতামাতার দেহ থেকে সন্তানটির দেহে পরিবাহিত হয় বা সেখানে কিভাবে যায়, জিনগুলো কিভাবে তার বৈশিষ্ট্যগুলো বহন করে একটা জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে নিয়ে যায়, বা বিভিন্ন রোগ সেগুলোও বা কিভাবে একটা জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে যায়, সেটার কি ভালো দিক বা কি খারাপ দিক সেটা সম্পর্কে ডিটেলস আলোচনা আমরা যে সাবজেক্ট বা যে বিষয়ের মধ্যে বা যে আলোচনার মধ্যে আমরা দেখতে পাই বা যে বিদ্যার মাধ্যমে আমরা শিখতে পারি, সেই বিষয়টাকে বলা হয় বংশগতি বিদ্যা বা জেনেটিক্স। তাহলে আমি বোঝাতে পারলাম, তাহলে জেনেটিক্স বা বংশগতি বিদ্যা হচ্ছে যেখানে যে বিষয় বংশগতি সম্পর্কে আলোচনা করা আছে যে বিদ্যায়, সেই বিদ্যাটাকে বলা হচ্ছে বংশগতি বিদ্যা। এখন এই যে বংশগতি বিদ্যা সেটা পড়ার আগেই প্রথমেই আমাকে কতগুলো জিনিস বিষয় জানার আগেই প্রথমেই যে নামটা সর্বোপরি আমরা ভেসে ওঠে সবারই চোখের সামনে, সেটা হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। তো গ্রেগর জোহান মেন্ডেল, যাকে নাকি বলা হয় বংশগতির জনক। তো কেন বলা হয়, বা তিনি কি আবিষ্কার করেছিলেন, বা যিনি বংশগতি বিদ্যাটার নতুনভাবে সবার সম্মুখে তুলে ধরেছিলেন, সেটা কিভাবে করেছিলেন, সে তিনার সম্পর্কে কিছু না জানলেই নয়। তাহলে আমি গ্রেগর জোহান মেন্ডেল সম্পর্কে কিছুটা প্রথমে বলি। প্রথমত হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল ছিলেন একজন অস্ট্রিয়ার নিবাসী, একজন নিতান্তই সাধারণ পরিবারের চাষি পরিবারের একজন সন্তান। তো যিনি শিশু অবস্থা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন বলেই একটা সময় পরে তিনি একজন ম্যাথামেটিশিয়ান অর্থাৎ অঙ্ক বিদ্যায় তিনি নিয়ে পড়াশোনা করেছিলেন, এবং সর্বোপরি জীবনের শেষ বয়সে তিনি একজন ধর্মযাজক হিসাবে একটা গির্জার মধ্যে থাকতেন। ঠিক আছে, তো তিনার আসলে সেই ধর্মযাজক হিসাবে যখন তিনি থাকতেন, তো সেই সময় তিনি সেখানে তিনি সেই গির্জার সামনে যে বিস্তীর্ণ একটা জায়গা ছিল, মাঠ বা এলাকা ছিল, সেই এলাকাতে বেশ কিছু গাছ নিয়ে তিনি বিভিন্ন জেনারেশনে সেই গাছগুলোকে লাগিয়ে সেগুলো সম্পর্কে গবেষণা করতেন, এবং সেই গবেষণা করার উপলব্ধি যে বিষয়গুলি সেগুলো তিনি খাতায় তিনি লিপিবদ্ধ করতেন। তো তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ গাছ নিয়ে তিনি বা উদ্ভিদ নিয়ে তিনি খুব গবেষণা করেছিলেন, সেটা হচ্ছে মটর গাছ বা যেটাকে পাইসাম স্যাটিভাম বিজ্ঞানসম্মত নাম পাইসাম স্যাটিভাম বলা হয়। তো এই মটর গাছ নিয়ে তিনি দীর্ঘ 6 বছর গবেষণা করেছিলেন, এবং গবেষণা করার পর যে ফলটা, বিভিন্ন যে বিষয়গুলো পরবর্তী পরপর জেনারেশনে তিনি গবেষণা করেছিলেন, সে যে রেজাল্টগুলো তিনি পেয়েছিলেন সেগুলো তিনি একটা লিপিবদ্ধ করেছিলেন। এবং যেহেতু তিনি একটা ম্যাথমেটিশিয়ান ছিলেন, সেই জন্য তিনি বিভিন্ন ক্যালকুলেশনের সাহায্যে সেই সমস্ত বিষয়গুলো উপস্থাপন করেছিলেন, এবং তিনি শেষ পর্যন্ত দুটো সূত্র উপনীত করেছিলেন। ঠিক আছে, যেগুলো পরবর্তীকালে বংশগতি সূত্র নামে পরিচিত, বা সেই সূত্রগুলোকে মেন্ডেলবাদও বলা হয় বা মেন্ডেলিজম বলা হয়। তাহলে আমরা এখন যেটা জানলাম যে বংশগতির যে জনক সেটা হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল, যিনি তার যে পরীক্ষা নিরীক্ষাগুলো ছিল মটর গাছ নিয়ে বিশেষত, সেই পরীক্ষাগুলো করার ফলে তিনি যে সিদ্ধান্তগুলোতে উপনীত হয়েছিল সেগুলো বিভিন্ন ম্যাথামেটিক ক্যালকুলেশনের সাহায্যে প্রমাণ করার পরে তিনি দুটো সূত্র দিয়েছিলেন। সেই সূত্র দুটোকে মেন্ডেলবাদ বা বংশগতি সূত্র বা মেন্ডেলিজম বলা হয়, এবং সেই গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় বংশগতির জনক। তাহলে পরীক্ষায় হয়তো প্রশ্ন দিতে পারে যে বংশগতির জনক কাকে বলে। তাছাড়া আরেকটা প্রশ্ন দিতে পারে যে মেন্ডেলবাদ কাকে বলে। বেশি মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম কি? ঠিক আছে, তাহলে আমরা এখন গ্রেগর জোহান মেন্ডেল সম্পর্কে কিছুটা জানলাম, আর মেন্ডেলবাদ সম্পর্কে কিছুটা জানলাম। তো এই বিষয়গুলো বংশগতিটা পড়ার আগে আমাকে কতগুলো বিষয় সম্পর্কে ভালো করে বুঝতে হবে। কিছু স্বচ্ছ ধারণা না থাকলে পরবর্তী যে বিষয়গুলি সেগুলি আমি আরো ভালোভাবে বুঝতে পারবো। কিছু শব্দ আছে বা কিছু টার্মস আছে যেগুলো আমাদের বোঝার দরকার আছে। তার মধ্যেই প্রথম
আচ্ছা, প্রথমে বলে নি বংশগতি বা হেরিডিটিটা কি আসলে। বংশগতি বা হেরিডিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা একটা প্রক্রিয়া। কেমন প্রক্রিয়া না, বলতে পারি পিতা মাতা, সেখান থেকে সন্তান সন্ততি সৃষ্টি হয়। পিতা মাতা এটাকে বলা হয় জনিত্রী জীব, আর এটাকে বলা হয় অপত্য জীব। তাহলে পিতামাতা বা জনিত্রী জীবের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ পিতা বা মাতার বিভিন্ন রকম বৈশিষ্ট্য থাকে, চারিত্রিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় সন্তান সন্ততিতে, অর্থাৎ পরবর্তী জেনারেশন, অপত্য জীবের মধ্যে সঞ্চারিত হয় যে প্রক্রিয়ায়, তাকে বলা হয় বংশগতি বা হেরিডিটি। তাহলে আমরা বোঝাতে পারলাম যে বংশগতি কাকে বলে, বিভিন্ন বৈশিষ্ট্যগুলি একটা জেনারেশন থেকে তার পরবর্তী জেনারেশন, অর্থাৎ এক্ষেত্রে পিতা বা মাতার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি সন্তান সন্ততির মধ্যে আসলো, সন্তান সন্ততি তার পরবর্তী যে জেনারেশন আসবে সেই এর বৈশিষ্ট্যগুলো তখন তার মাধ্যমে বাহিত হয়। এই যে পরপর বাহিত হয়ে যাচ্ছে, হ্যাঁ, একটা গতি, এইটাকেই বলা হচ্ছে তোমার বংশগতি বা হেরিডিটি। তাহলে বংশগতি বা হেরিডিটি কাকে বলে আমরা বুঝতে পারলাম। নেক্সট হচ্ছে জিন কি। জিন কি, তো জিন সম্পর্কে আমরা পূর্ববর্তী চ্যাপ্টারে আলোচনা করেছিলাম, তবুও আমি বোঝার সুবিধার্থে সংক্ষেপে একটু বলে দিই যে জিন কাকে বলে বা কি। তো এটা যদি একটা প্রাণী কোষই হয়, তো আমরা দেখেছিলাম যে কোষের মধ্যে অনেকগুলো কোষাঙ্গাণু থাকে, তার মধ্যে একটা কোষাঙ্গাণু থাকে নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমগুলো থাকে, সেই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ তন্ত্রীগুলো পেঁচানো অবস্থায় থাকে। ডিএনএ তন্ত্রী তোমাদের অনেকটা এরকম ভাবে দেখতে হয়, যেগুলো তোমার দ্বিতন্ত্রী পেঁচিয়ে অবস্থান করে। তো সেই ডিএনএ তন্ত্রীগুলির মধ্যে আমি বলেছিলাম আগে যে বিশেষ অংশ, এক একটা অংশ কে এক এক রকম জিন আছে বলে বিজ্ঞানীরা অনুমান করেন। এটা চোখে দেখা যায় না বা আণুবীক্ষণ যন্ত্র দেখা যায় না, তবে একটা আন্দাজ করা হয়, হ্যাঁ, যে এই অংশতে প্রত্যেকটা একটা ডিএনএর অংশগুলো, বিভিন্ন যে অংশগুলো সেগুলো বিভিন্ন কোড বহন করে, এবং এক একটা অংশ, এক একটা জিন, এক একটা জীবের ক্ষেত্রে যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো বহন করে। একটা জিন একটা হয়তো বৈশিষ্ট্য বহন করে, এভাবে আর একটা জিন অন্য কোনো বৈশিষ্ট্য বহন করে। যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি যে একজনের চোখের মনির যে রংটা সেটা কেমন হবে, কুচকুচে কালো হবে না হালকা কালো হবে বা একটু অন্য রঙের হবে, হ্যাঁ, তা সেটা হয়তো এই জিনটার উপর নির্ভর করছে, এটা এক নম্বর জিন। হ্যাঁ, তারপরে বা বললাম যে তার উচ্চতা বেশি হবে, ব্যক্তিটির উচ্চতা বেশি হবে না কম হবে, হ্যাঁ, সেটা নির্ভর করছে আর একটা জিনের উপর। বা তার গায়ের রং কেমন হবে সেটা নির্ভর করছে আর একটা জিনের উপর। তো সেই জিনের উপর যে কোডগুলো সেখানে নির্দিষ্ট থাকে, জি হ্যাঁ, এখানে যেটা থাকে জিনে, সেই অনুযায়ী বিভিন্ন বৈশিষ্ট্যগুলি তখন প্রকাশ পায়, এটাকে বলা হয়। তাহলে জিন হচ্ছে একটা একক যার মধ্যে তথ্য সংগ্রহ করা থাকে, এবং যে তথ্যগুলি নাকি পিতামাতা অর্থাৎ জনিত্রী জীবদেহ থেকে পরবর্তী অপত্যতে বা তার পরবর্তীতে, হ্যাঁ, এইভাবে সঞ্চারিত হতে পারে, এটা হচ্ছে জিন। নেক্সট হচ্ছে পরিব্যক্তি বা মিউটেশন কাকে বলে। পরিব্যক্তি, বেশ, এখন পরিব্যক্তি বা মিউটেশন কাকে বলে সেটা হচ্ছে যে আমরা তখন দেখলাম যে জিনগুলি বিভিন্ন বৈশিষ্ট্য পরবর্তী জেনারেশনে বহন করে নিয়ে যেতে পারে, অর্থাৎ পিতা মাতার দেহ থেকে সন্তান সন্ততির দেহে বহন করে নিয়ে যায়, হ্যাঁ, বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে বহন করে নিয়ে যেতে পারে। তো এখন সেই বহন করে নিয়ে যাওয়ার সময় বা কোনো একটা সেই জীবদেহ অবস্থানকালে যদি এই জিনগুলির কোনো পরিবর্তন ঘটে, আসলে জিনগুলির যদি কোনো গঠনগত পরিবর্তন ঘটে বা কোনো রকম পরিবর্তন ঘটে, তাহলে আসলে এই বৈশিষ্ট্যগুলির পরিবর্তন ঘটে। অর্থাৎ জিনগুলি যেহেতু বৈশিষ্ট্যগুলোকে কোড করে, তাই জিনের পরিবর্তন মানে আলটিমেটলি বৈশিষ্ট্যগুলির বা চারিত্রিক বৈশিষ্ট্যগুলির পরিবর্তন। তো কোনো কারণবশত, যে কোনো কারণ হতে পারে, সেটা আকস্মিক কোনো কারণবশত, তাহলে কি না আকস্মিক
আকস্মিক কোনো কারণের ফলে যদি জিনের কোনো রকম পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনের ফলে কি হয়, নতুন প্রজাতির বা নতুন বৈশিষ্ট্যের সঞ্চার ঘটে, সেই জিনিসটাকে বলা হচ্ছে মিউটেশন বা পরিব্যক্তি। তাহলে দুটো জিনিস আমরা দেখতে পেলাম, একটা হচ্ছে জিন যে ছিল পিতামাতা বা জনিত্রী জীব থেকে সন্তান সন্ততি বা অপত্যের মধ্যে বৈশিষ্ট্যগুলোকে বহন করে নিয়ে আসতে পারে, আর পরিব্যক্তি যেটা দেখলাম সেই জিনের কিছু আকস্মিক পরিবর্তন ঘটায়, তার ফলে নতুন জেনারেশন বা নতুন প্রজাতি উৎপন্ন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। তাহলে এটা গেল পরিব্যক্তি বা মিউটেশন। নেক্সট হচ্ছে 6 নম্বর, প্রকরণ বা ভেদ কি? প্রকরণ বা ভেদ। এখন যদি আমরা একটু আশেপাশে খেয়াল করে দেখি যে জীব, বিভিন্ন জীব আছে পৃথিবীতে, সেই জীবগুলো সেটা মানুষ হতে পারে বা ছাগল হতে পারে, বাঘ হতে পারে, বা একটা আরশোলা হতে পারে, টিকটিকি হতে পারে। তো প্রতিটা জীব একটা প্রজাতিতে বিলং করে, যে কোনো একটা প্রজাতি। কথার কথা আমি যদি একটা বিড়ালের ক্ষেত্রেই ধরি, যে হ্যাঁ একটা বিড়াল দেখেছি যে হ্যাঁ এরকম দেখতে হয় বা এরকম হয়, কিন্তু কখনোই কোনো দিনই এটা হয় না যে দুজন হুবহু একই রকম হয়, পুরোপুরি একই রকম। বা মানুষের ক্ষেত্রে যদি দেখি যে আমরা পৃথিবীতে কোনো সময় এত মানুষ আছে কিন্তু হুবহু একদম 100% মিল আছে, এরকমটি দেখি না। প্রত্যেকেই মানুষ হওয়া সত্ত্বেও তাদের মধ্যে কিছু না কিছু ভেদ থাকে। এটা পিতা মাতা, যেমন পিতা ও মাতা থেকে সন্তান সন্ততির উৎপত্তি হয়। তো সেই সন্তান সন্ততির উৎপত্তি হওয়ার ফলে পিতা বা মাতা বা তাদের যে কোনো একজনের সঙ্গে হুবহু সেই সন্তানটির কিন্তু মিল থাকে না, যদিও জিনগুলি কিন্তু বহন করে সেই সন্তানের মধ্যে আসে, কিন্তু তা হলেও এর মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকবেই থাকবে। এই জিনিসটা হচ্ছে প্রকরণ বা ভেদ, অর্থাৎ প্রত্যেকটা জীবের মধ্যে একটা আলাদা কিছু নিজস্বতা থাকবে। বা এমন আমি বলতে পারি যে দুই ভাই বা দুই বোন, তাদের দুজনের মধ্যে কিন্তু একই পিতামাতার সন্তান, হয়তো দুটো পুত্র, সেই দুটো পুত্রর মধ্যেও কিন্তু হুবহু একই রকম মিল থাকে না, তাদের দুজনের মধ্যে কিছু না কিছু অমিল থাকবেই থাকবে। এমনকি যদি যমজ সন্তানও হয়, দুজন ছেলে বা দুজন মেয়েও যদি হয়, তাদের মধ্যেও আমরা যদি সূক্ষ্মভাবে খেয়াল করে দেখি যে তাদের মধ্যে হয়তো মিল সম্ভাবনাটা অনেক বেশি থাকে, অনেকটা বেশি পরিমাণ থাকলেও হুবহু একদম 100% মিল থাকে না। এই যে ব্যাপারটা, সেটাকে বলা হচ্ছে প্রকরণ বা ভেদ। আসল যেটা সংজ্ঞা আকারে বলতে গেলে, জিনের মাধ্যমে বা পরিবেশের প্রভাবজনিত কারণে একই প্রজাতিভুক্ত জীবেদের চারিত্রিক বৈশিষ্ট্যের যে পার্থক্যগুলি লক্ষ্য করা যায়, তাকেই বলা হয় ভেদ বা প্রকরণ বা ভেরিয়েশন। তাহলে আজকের যে আলোচনা বিষয়গুলি ছিল, বংশগতিবিদ্যা বা জেনেটিক্স, গ্রেগরি জোহন মেন্ডেল সম্পর্কে, বংশগতি বা হেরিডিটি সম্পর্কে, জিন কি, পরিব্যক্তি বা মিউটেশন কি, প্রকরণ কি, আর মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম কি, এগুলো সম্পর্কে মোটামুটি একটা অনুমান পেলাম। এবং সেখান থেকে আমরা যেটা জানতে পারলাম যে বংশগতি একটা কন্টিনিউয়াস প্রসেস, যে একটা জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনের, যেটা মূলত জনন প্রক্রিয়ার সাহায্যে সম্পন্ন হয়। আসলে পৃথিবীতে প্রত্যেকটা জীবই চায় যে সে পৃথিবীতে এসেছে, তার পরবর্তী জেনারেশন যেন তার পৃথিবীতে থাকে। অর্থাৎ একটা বাঘ চাই সে তার পরবর্তী জেনারেশন বাঘ যেন পৃথিবীতে থেকে যায়, একটা মানুষ চায় তার পরবর্তী জেনারেশন মানুষ যেন পৃথিবীতে থেকে যায়। বা যে একটা ছোট প্রাণী হোক বা একটা বড় প্রাণী হোক, যেই হোক না, একটা উদ্ভিদ হোক না কেন, প্রত্যেকেই চায় তার পরবর্তী জেনারেশন পৃথিবীতে থেকে যায়। এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা জনন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। ফলত একটা বাঘ থেকে তার পরবর্তী জেনারেশন বাঘ, একটা আম গাছ থেকে তার পরবর্তী জেনারেশন, কোনোদিনই একটা ফুল গাছ বা একটা হয়তো কাঁঠাল গাছ হয় না, সেখানেও একটা আম গাছই সৃষ্টি হয়। বা মানুষ থেকে পরবর্তী জেনারেশন মানুষের সৃষ্টি হয়। এইভাবে পরপর সৃষ্টি হয়। কিন্তু সেই সৃষ্টি এবং তার যে বৈশিষ্ট্যগুলি, বিভিন্ন রকম গঠনগত চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, সেগুলো তার মধ্যে থেকে যায়। তো এগুলো সম্ভব হয় জিনে যে কোডগুলো আছে সেগুলো পরবর্তী জেনারেশনে যায় তার ফলে, এবং সেই যেতে গিয়ে তার মাঝে মাঝে কিছু কোনো রকমের হঠাৎ আকস্মিক পরিবর্তনও ঘটতে পারে। সেই পরিবর্তনগুলোকে আমরা মিউটেশন সম্পর্কে জানলাম বা পরিব্যক্তি বলে। এবং এটাও বটে যে একটা জীব থেকে অন্য একটা জীব
তার পৃথিবীতে অনেক জীব পরবর্তী জেনারেশন রেখে গেলেও সেই পরবর্তী জেনারেশনগুলি হুবহু কোনোদিন একই রকম হয় না, তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য লক্ষ্য করাই যায়, যেগুলোকে বলা হয় প্রকরণ বা ভেদ। আর এই যে টোটাল বিষয়টা আমরা যে বিষয়টা পড়াশোনা করছি, এই সম্পর্কিত যে বিষয়টা, সেটাকে আমরা বলবো বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। এর জনন হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। তিনি অনেক গবেষণা, বিশেষত মোটর গাছ নিয়ে গবেষণা করার ফলে দুটো সূত্র দিয়েছিলেন মেন, যেগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করব। সেগুলোকে বলা হয় মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম। তো তার আগে ছোট্ট করে আমি আর একটু গ্রেগর জোহান মেন্ডেল সম্পর্কে আর একটু বলে নিই। গ্রেগর জোহান মেন্ডেল, আচ্ছা এখানেই বলি, গ্রেগর জোহান মেন্ডেল ইনি জন্মগ্রহণ করেছিলেন বললাম অস্ট্রিয়ার একটা চাষি পরিবারে 1822 খ্রিস্টাব্দে। 1822 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তারপর তিনি শৈশবাবস্থায় পড়াশোনা কমপ্লিট করার পরে তিনি প্রায় 1866 খ্রিস্টাব্দের দিকে এই সময় প্রায় দীর্ঘ 6 বছর ধরে তিনি মটর গাছের উপর গবেষণাগুলো করেছিলেন। কেন করেছিলেন মটর গাছ নিয়ে গবেষণা, কি তার সুবিধা অসুবিধা, সেগুলো আমরা পরে জানবো। তিনি গবেষণাগুলো করার পরে তিনি এই সময় দিকে তিনি যেগুলো জেনেছিলেন বা যেগুলো তিনি বুঝতে পেরেছিলেন বা যেগুলো আবিষ্কার করেছিলেন, সেই আবিষ্কার করা বিষয়গুলোকে তিনি সমসাময়িক একটা পত্রিকা বা ম্যাগাজিন বলতে পারো, সমসাময়িক একটা জার্নালে তিনি প্রকাশ করেছিলেন। কিন্তু জার্নালের প্রকাশ করলেও সমসাময়িক যে বিজ্ঞানীরা ছিলেন তিনারা ঠিক তার যে আবিষ্কার সেটা সম্পর্কে ঠিকঠাক বুঝে উঠতে পারেননি। সেই জন্য তিনি বেঁচে থাকা অবস্থায় তিনি সেই বিষয়টা ঠিকঠাক মূল্য পাননি। অর্থাৎ তিনি যে এত বড় একটা জিনিস আবিষ্কার করেছিলেন, সেটা সেই সময় তিনি যতদিন বেঁচে ছিলেন, তিনি মারা গেছিলেন 1884 খ্রিস্টাব্দে। তো এতদিন অবধি তিনি 1884 খ্রিস্টাব্দে মারা গেছিলেন। তো ততদিন অবধি তিনি যে আবিষ্কারটা করেছিলেন, সে আবিষ্কারটা সম্পর্কে সঠিকভাবে সমসাময়িক বিজ্ঞানীরা বুঝে না ওঠার জন্য তার এই যে বিশাল আবিষ্কার, সেই আবিষ্কারটা সম্পর্কে সবাই খুব একটা ওয়াকিবহাল ছিল না বা সেটাকে খুব একটা গুরুত্ব দিয়ে দেখেনি। কিন্তু তার দীর্ঘ 16 বছর প্রায় 1900 খ্রিস্টাব্দের দিকে তিনজন বিজ্ঞানী, হুগো দা ভ্রিস, শেনমার্ক আর লরেন্স নামে এই তিনজন বিজ্ঞানী, তারা নতুনভাবে যখন এইসব বিষয়গুলো সম্পর্কে আলোচনা করছিলেন, তারা হঠাৎ করে দেখলেন তারা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে বা যেগুলো বলতে চাইছে, সেগুলো অলরেডি 16 বছর আগেই কোনো একজন গ্রেগর জোহান মেন্ডেল নামে কেউ একজন বলে গেছেন সেই সমস্ত বিষয়গুলি। তখন তারা বুঝলেন যে আমরা এখন যেগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো তিনি পূর্বেই আবিষ্কার করে গেছেন। ফলে তখন সেই তিনজন বিজ্ঞানী বললেন, ওরে বাবা, এরা যে মেন্ডেল যেটা বলে গেছিল বা তিনি যেগুলো আবিষ্কার বলে গেছিলেন, সেগুলোই আসলে তার বাইরে আর কিছু হয় না। তবে তিনি যে শব্দগুলো উচ্চারণ করেছিলেন বা যেভাবে প্রকাশ করেছিলেন, সেগুলো হয়তো সমসাময়িক বিজ্ঞানীদের একটু বুঝতে অসুবিধা হয়েছিল, কিন্তু ভুল তথ্য তিনি দেননি। সেই থেকে তার নাম অনুযায়ী সেগুলোকে তখন মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম নতুনভাবে সেগুলোর নামকরণ করা হলো এবং তাকে এই বংশগতিবিদ্যার বা বংশগতির জনক নামে আখ্যা করা হলো। তিনি